হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 এর চ্যাপ্টার নাম্বার 3 এর লেকচার নাম্বার হচ্ছে 4। আজকে আমরা করব ফরম্যাট 2 এর প্রবলেম 2 নাম্বার অঙ্কটা। এই প্রশ্নটা 2019 সালে হয়েছে, 2021 সালে হয়েছে এবং পরবর্তী 2023 সালে আসার সম্ভাবনা এই প্রশ্নটা। আর তোমরা পরীক্ষা দিবে 2023 সালের পরীক্ষার্থী, অতএব তোমাদের জন্য এই প্রশ্নটা খুবই 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 ইম্পর্টেন্ট। অতএব প্রশ্নটা আমরা একটু ভালো করে সবাই খেয়াল করব। প্রশ্নে বলছে যে সারা স্টোর সেলস মার্চেন্ডাইজ অন ওপেন অ্যাকাউন্ট অ্যাজ উইল অ্যাজ অন ইনস্টলমেন্ট টার্ম। এখানে পার্টিকুলার মধ্যে 3 বছর তথ্য আছে, 16, 17, 18। প্রথম লেখা আছে সেলস অন অ্যাকাউন্ট, বাকিতে বিক্রয়, 3,85,000, 4,26,000, 5,25,000, এরা বাকিতে বিক্রয় কিন্তু। আর নিচে লেখা আছে ইনস্টলমেন্ট সেলস 3,20,000, 2,75,000 এবং 3,80,000। তাহলে আমাদের এর আগে যে কয়টা অঙ্ক করছি প্রত্যেকটা অঙ্কে আমাদের ছিল ইনস্টলমেন্ট সেলস, কিন্তু এই অঙ্কে ইনস্টলমেন্ট সেলস এর সাথে সাথে সেলস অন অ্যাকাউন্ট অর্থাৎ বাকিতে বিক্রয় টাকাগুলো কি দেওয়া আছে। তাহলে দুইটা তথ্য দিয়ে আছে। বলছে কালেকশন অফ ইনস্টলমেন্ট সেলস, এই যে 3,20,000, 2,75,000 এবং 3,80,000 টা আদায় করছি, বিক্রি করছি, এটা আদায় করছি 2016 সালে 3,20,000 টা বিক্রি করছি, এটা আদায় করছি 2016 সালে 1 লাখ, 2019 সালে 90 এবং 2018 সালে কত 40,000। তার মানে 3,20,000 আদায় করছি তিনবারে। 2,75,000 বিক্রি করছি, আদায় করছি 2017 সালে 1,10,000 এবং 2018 সালে 1,40,000। আর 2018 সালে 3,80,000 বিক্রি করছি, 80,000 মধ্যে 2018 সালে আদায় করছি 1,25,000, বাদ বাকি টাকা পরবর্তী কোন এক বছর আদায় করব। তাহলে এইটুকু হচ্ছে আমাদের তথ্য দিয়ে আছে। নিচে বলা আছে যে কস্ট অফ সেলস, অর্থাৎ এই যে আমরা যে উপরে পণ্য বিক্রি করছি এর জন্য কস্ট মানে কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয়। সেলস অন অ্যাকাউন্ট অর্থাৎ বাকিতে যে বিক্রি করছিলাম 3,85,000, তার জন্য ব্যয় হচ্ছে 2,70,000। বাকিতে বিক্রি করছিলাম 4,26,000, তার জন্য ব্যয় হচ্ছে 2,77,000। আর 5,25,000 জন্য ব্যয় হচ্ছে 3,41,000। এটা হলো বাকিতে বিক্রয়। নিচে লেখা আছে সেলস অফ ইনস্টলমেন্ট, অর্থাৎ কিস্তিতে যখন বিক্রি করছি 2016 সালে 3,20,000, এর জন্য ব্যয় হচ্ছে 2,14,400। 2,75,000 টাকা ব্যয় হচ্ছে 1,76,000 টাকা, 3,80,000 টাকা ব্যয় হচ্ছে 2,28,000 টাকা। আর নিচে আমাদের দুইটা তথ্য আছে, একটা সেলিং এক্সপেন্স আর একটা কি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। আমরা জানি সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ দুইটাই যাই হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস। এখন অপারেটিং অ্যাক্টিভিটিসটা আমাদের কখন লাগে? এটা কিন্তু সবসময় লাগবে না। কখন লাগবে? যদি আমাদের প্রশ্নে নেট ইনকাম বের করতে বলে তাহলে আমাদের এই সেলিং এক্সপেন্স এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স লাগবে। আর যদি শুধুমাত্র গ্রস প্রফিট বের করতে বলে তাহলে এই দুইটা থাকার সত্ত্বেও প্রশ্নের মধ্যে আসবে না। আমার কথা কেউ একটু রিপিট করেন তো দেখি, সেলিং এক্সপেন্স এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কখন আসবে আর কখন আসবে না একটু বলেন। স্যার, যখন আমাদের প্রশ্নে নেট ইনকাম বের করতে বলবে তখন সেলিং এক্সপেন্স এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আসবে, নতুবা আসবে না। যদি গ্রস প্রফিট বের করতে বলে তাহলে এই দুইটা বাদ, ঠিক আছে? কারণ কি আমরা গ্রস প্রফিট থেকে এই অপারেটিং এক্সপেন্স বাদ দিয়ে কি বের করি? নেট ইনকাম। এখন আমাদের প্রশ্ন হচ্ছে ইনস্ট্রাকশন বলছে ফ্রম দ্য অ্যাবাভ ডেটা হুইচ কভারড দ্য 3 ইয়ার্স সিন্স দ্য সারা স্টোর কমার্স অপারেশন ডিটারমাইন দ্য নেট ইনকাম ফর ইচ ইয়ার অ্যাপ্লাইং দ্য ইনস্টলমেন্ট সেলস মেথড অফ অ্যাকাউন্টিং। কি বের করতে বলছে? নেট ইনকাম বের করতে বলছে। দ্যাট মিন্স এই সেলিং এক্সপেন্স এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এই অঙ্কে কি দরকার আছে না নাই? আছে। অবশ্যই আছে, গুড। তাহলে এখন আসেন তাহলে আমরা একটু শুরু করি। তো এই অঙ্কটা করার জন্য আমরা সর্বপ্রথম ইনস্টলমেন্ট সেলস অঙ্ক করার জন্য সর্বপ্রথম আমরা বের করি কি গ্রস প্রফিট রেট। আমাকে বলেন তো দেখি 2016 সালে বিক্রি করছি 3,20,000 কিস্তিতে, যার জন্য ব্যয় হচ্ছে 2,14,400, তে লাভ কত টাকা হয়েছে? স্যার, 1,05,600। তাহলে লাভ যেহেতু 1,05,600 টাকা, তাহলে গ্রস প্রফিট রেটটা কত? গ্রস প্রফিট রেট বের করে সূত্র কি? উপরে গ্রস প্রফিট, নিচে নিট সেলস ইনটু 100। তাহলে 1,05,600 ভাগ করব কত দ্বারা? 3,85,000 না 3,20,000? বলো তো দেখি। 3,20,000। 3,20,000 ইন্টু 100, গুড। তাহলে 1,05,600 ভাগ 3,20,000 ইন্টু 100 সমান সমান পাবো হচ্ছে 33%। একই রকম ভাবে 2016 সালে 2,75,000 থেকে এই 1,76,000 টাকা বাদ দিয়ে যা থাকবে কত টাকা থাকে একটু বলেন তো দেখি।
স্যার ৯৯,০০০ টাকা। ৯৯,০০০ ভাগ হচ্ছে ২,৭৫,০০০ ইন্টু 100 সমান সমান ৩৪%। একই রকম ভাবে ৩,৮০,০০০ থেকে ২,২৮,০০০ বাদ দিয়ে যা ওইটা উপরে নিচে হচ্ছে ৩,৮০,০০০ ইন্টু 100 সমান সমান 40%। তো এই যে গ্রস প্রফিট রেট ৩৩, ৩৬ এবং ৪০ এই তিনটা বের করলাম। এই তিনটার মধ্যে আপনাদের কারো কোনো কনফিউশন আছে? স্যার একটা প্রশ্ন না আছে। স্যার। হ্যাঁ অবশ্যই ম্যাডাম, করেন। এটা যদি আমি আলাদাভাবে ওয়ার্কিং করে বের করি? কি ওয়ার্কিং করে বের করবেন? গ্রস প্রফিট রেটটা? হ্যাঁ, এটা যদি আমি আলাদাভাবে ওয়ার্কিং করে করি কোনো তাহলে কি সমস্যা নাই কোনো ম্যাডাম, সমস্যা হবে? কোনো সমস্যা নাই। আপনি একটা এই অঙ্কটা করার জন্য দুইটা সই করতে পারেন, একটা সই করতে পারেন। একটা সই করলে দেখতে সুন্দর লাগে, দুইটা সই করলে দেখতে সুন্দর লাগবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে ম্যাডাম? জি ঠিক আছে। ওকে, এবার আসেন আমাদের আসল যে টার্গেট সেটা হলো প্রফিটটা বের করা। এই যে 16 সালে যে 33% বের করলাম, আমার প্রশ্ন এই যে 3,85,000 যে বিক্রি করছে এটা আদায় করছি কয়বারে বলো তো দেখি? কয়বার আদায় করছি এই টাকাটা? 3 বারে। 3 বার। 2016 সালে 1 লাখ, 2017 সালে 90 এবং 2018 সালে কত 40। তাহলে 1 লাখ, 90 এবং 40 এই তিনটারই উপর আমাদের কত পার্সেন্ট ধরবো সুদ? গ্রস প্রফিট রেট 2016 সালে কত পার্সেন্ট? 33%। 33%। তো লিখছি ফ্রম 2016 কালেকশন 1 লাখের 33% 33,000 টাকা। 16 সালেরটা 16 সালে আদায় করছে। ফ্রম 2016 কালেকশন 90,000 ইন্টু 33%। এই 90,000 আদায় করছি 16 সালেরটা কোন সালে গিয়া? 17 সালে। এই জন্য টাকা দিচ্ছি 17 সালে করে টাকা। 40,000 ইন্টু 33%, এটা 2016 সালের টাকা, কিন্তু আদায় করছি কত? 18তে। এর জন্য টাকাটা গেছে 18 সালের ঘরে। তাহলে 33,000, 29,700 এবং 13,200 টাকা কোনটা কার করে টাকা দিলাম এবং কত পার্সেন্টে কাজ করছে, এটা কি আপনারা সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার 36%। এই 36 2017 সালেরটা আমাকে বলতে হবে 2017 সালে যে বিক্রি করছেন 4,26,000, এটা আদায় করছি কয়বারে? 2 বারে। 2 বার। 1,10,000 এবং 1,40,000 এই দুইটার উপর কত পার্সেন্ট দেবো আমরা? 36%। 36। তাহলে 1,10,000 এর 36%, এটা আমি 2017 টাকা দিব। 1,40,000 এর 36% কি 17 টাকা তো নাকি 18 সালে করে টাকা দিব? 18 সালে। 18 সালে। তাহলে লিখছি ফ্রম 2017 1,10,000 ইন্টু 36% সমান সমান 39,600, আর 2017 কালেকশন 1,40,000 ইন্টু 36% সমান সমান 50,000 কত? 400 টাকা। আশা করি বুঝতে পারছি। সবাই ক্লিয়ার? জি স্যার। এবার 40% 18 সালে বলেন তো, 18 সালে যে 5,25,000 বিক্রি হয়েছে এর জন্য আমাদের আদায় করছি কয়বার? একবারে। একবারে। তাহলে টাকা একবারে আসবে 1,25,000 এর 40% এক মানে 2018 সালে টাকা দিচ্ছে। তাহলে 2016 সালে মোট যোগফল 33,000, 17 সালে মোট যোগফল 69,300 আর 18 সালে মোট যোগফল 1,13,000 কত? 600। এটা হচ্ছে ইনস্টলমেন্ট সেলস এর মেথডের ক্ষেত্রে আমাদের কি গ্রস প্রফিট। আমাদের পাশে কি গ্রস প্রফিট বের করতে বলছে নাকি নেট প্রফিট বের করতে বলছে বলেন তো দেখি? নেট ইনকাম। নেট ইনকাম। নিট তাহলে ইনকাম। গ্রস প্রফিটের পরে আমরা নেট ইনকাম করব। এখন প্রশ্ন হচ্ছে আমাদের প্রশ্নে যদি শুধুমাত্র ইনস্টলমেন্ট সেলস থাকতো তাহলে এই যে প্রফিট যাবে এই প্রফিটের সাথে অপারেটিং এক্সপেন্স বাদ দিয়ে আমরা কি নেট ইনকাম বের করতাম। কিন্তু আমাদের প্রশ্নে কিন্তু ইনস্টলমেন্ট সেলস এর পাশাপাশি বাকিতে বিক্রয়ের টাকাও কি দেওয়া আছে। ঠিক আছে না ম্যাডাম? আমরা কিস্তিতে বিক্রয় যে লাভ হয়েছে বাকিতে বিক্রয় তো লাভ হওয়ার কথা নাকি? লাভ হবে না? দেখেন কিস্তি বাকিতে ধরুন বিক্রয় 3,85,000 টাকা বিক্রয় মূল্য, যার ক্রয় মূল্য ছিল কত টাকা? 2,70,000। তাহলে অবশ্যই লাভ হয়েছে না? এই লাভটা তো আমাদের দেখাইতে হবে। তাহলে এর জন্য আমি নেট ইনকামের জন্য আমরা একটা সলভ করছি। এইটা আমাদের ফাইনাল স্টেপ লিখছি সারা স্টোর ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার 16, 17 এবং 18। পার্টিকুলার 16, 17, 18 তিনটা ঘর। প্রথমে সেলস অফ অ্যাকাউন্ট মানে বাকিতে বিক্রয়। আমরা কিন্তু ইনস্টলমেন্টেরটা বের করে ফেলেছি, ওটা অতএব বাদ, ওটা আমরা পরে হিসাব করে এখন বাকিতে বিক্রয় গ্রসরি বের করব। তাহলে আমাদের এখানে সেলস অন অ্যাকাউন্ট 2016 সালে 3,85,000, 4,26,000 এবং 5,00,000 কত? 25। এখান থেকে বাদ দিছি লেস কস্ট অফ সেলস। এই যে কস্ট অফ সেলস আমাদের প্রশ্নে ছিল বাকিতে বিক্রয় কস্ট অফ সেলস হলো 2,70,000, 2,77,000 এবং 3,41। তাহলে দিছি 2,70,000, 2,77,000, 3,41। তাহলে সেলস থেকে কস্ট অফ গুডস বাদ দিলে কি পাই? গ্রস প্রফিট 1,15,000, 1,49,000 এবং 1,84,000।
আমাকে বলে তো দেখি এই যে গ্রস প্রফিট যে বের করলাম এটা কি বাকিতে বিক্রয়ের টাকা নাকি কিস্তি বিক্রয়ের টাকা? কিস্তিতে বিক্রয়ের লাভ। বাকি বাকিতে বিক্রয়ের লাভ। বাকিতে যে বিক্রি করছে তার লাভ। তাহলে আমরা কিস্তিতে বিক্রি করছি লাভ এটা আমরা বের করছি। তো নিচে অ্যাড গ্রস প্রফিট রিয়ালাইজ অন ইনস্টলমেন্ট সেলস, অর্থাৎ কিস্তিতে বিক্রি করছে এখানে যে লাভ হয়েছে 2016 সালে লাভ হয়েছিল কত 33, এখানে দিছি 33। 17 সালে লাভ হয়েছিল 69,300, এই জন্য দিছি 69,300, এবং 17 সালে ছিল 1,13,600, 1,13,600। তাহলে এখন এই দুইটা যোগ করে টোটাল গ্রস প্রফিট নিছি। টোটাল গ্রস প্রফিট 1,48,000, 2,18,300 এবং 2,97,600। এই যে প্রফিটটা, এই প্রফিটের লাভ কিন্তু বাকিতে বিক্রয়ের মধ্যে লাভ আছে, আবার কি কিস্তিতে বিক্রয়ের মধ্যে কি আছে লাভ আছে। তো আমাদের এই লাভ থেকে অপারেটিং এক্সপেন্স বাদ দেওয়ার লাগে। তো অপারেটিং এক্সপেন্স আমাদের বসেছিল দুইটা, সেলিং এক্সপেন্স এবং কি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। তাহলে 4,000 টাকা তাড়াতাড়ি করে বসাইছি, আর অ্যাডমিনিস্ট্রেটিভ টাকা 4,000 টাকা তাড়াতাড়ি করে বসিয়ে দিছি। এখন গ্রস প্রফিট থেকে অপারেটিং বাদ দিলে কি নিট ইনকাম 1,48,000 থেকে 77 এবং 50,000 বাদ দিলে আমাদের নিট ইনকাম দাঁড়ালো 21,000 টাকা। 2,18,300 থেকে 87 এবং 51,000 বাদ দিলে থাকে 80,300, এবং 2,97,600 থেকে 92 এবং 52,000 টাকা বাদ দিলে থাকে 1,53,000 কত 600 টাকা। ওকে ম্যাডামরা, এখন আপনারা যদি এটা নিয়ে কোনো কনফিউশন থাকে অবশ্যই আপনারা 100 বার প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, এই স্যার। অন্য ম্যাডামদের কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করেন। নাই স্যার। নাই। নাই স্যার। ওকে, তাহলে এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক ফর দ্য ইয়ার 2023, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। অতএব এই প্রশ্নটা আপনারা খুব সিরিয়াসলি করে যাবেন। তাহলে প্রবলেম 2 আমাদের শেষ। এখন আমাদের গত ক্লাসে এক্সারসাইজ ছিল 1, এক্সারসাইজ 2, তারপর এক্সারসাইজ 3 কি ছিল আমাদের ম্যাডামরা? না স্যার। ওকে, এবার 3 নম্বর অঙ্কটা আসেন। এখন 3 নম্বর অঙ্কটা আপনারা পারবেন, কেমনে পারবেন দেখাইতেছি। দেখেন 3 নম্বর প্রশ্নে আমি উপর বললাম, নিচের তথ্যটা একটু খেয়াল করেন। বলা আছে ইনস্টলমেন্ট সেলস 7,50,000 এবং 8,84,000। নিচে আছে কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস 5,25,000 এবং 6,04,800। তাহলে আমরা জানি সেলস থেকে কস্ট বাদ দিলে তো গ্রস প্রফিট নাকি? এখানে কি গ্রস প্রফিট আমাদের প্রশ্নে দিয়ে আছে? দেয়া নাই। আমরা কি করব? বের করব। দুইটা বিয়োগ করে আমরা বের করে নেব। তবে এই বিয়োগটা দেখানোর কোনো প্রয়োজন নাই। না, লেখা আছে জেনারেল এন্ড কি অ্যাডমিনিস্ট্রেটিভ কি এক্সপেন্স, মানে এক কথায় দুইটা মিলা হয় অপারেটিং এক্সপেন্স 70,000 টাকা এবং 84,000 টাকা। এন্ড এই অপারেটিং এক্সপেন্সটা কি নির্ণয় করার ক্ষেত্রে আসে, গ্রস প্রফিট নাকি নিট প্রফিট? বলেন তো দেখি। নিট ইনকাম। নিট ইনকাম অথবা নিট প্রফিট। এখন আমাদের প্রশ্নে যদি নিট ইনকাম বা নিট প্রফিট চাই তাহলে এটা আসবে, আদারওয়াইজ এটা আসবে না। কথা ঠিক আছে? জি স্যার। এবার 2015 সালে কিস্তিতে বিক্রি করেছেন 7,50,000। এই 7,50,000 আদায় করছে কয়বারে বলেন? 2 বারে। 3,10,000 এবং 3 লাখ টাকা। 16 সালে 8,40,000 টাকা বিক্রি করছি, এটা আদায় করছি কয়বার? একবার। ওকে, এখন আপনাকে বলছে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ রিয়ালাইজ গ্রস প্রফিট রিকগনাইজ ইন ইচ ইয়ার। গ্রস প্রফিট বের করতে বলছে। তাহলে এই অপারেটিং এক্সপেন্স কি প্রয়োজন আছে না নাই বলেন? নাই। নাই। আশা করি ব্যাপারটা বুঝে পারছি। আর 2 নাম্বার কি করতে বলছে? জাবেদা আমরা সবাই। ওকে ম্যাডামরা, 3 নাম্বার অঙ্ক ক্লিয়ার? জি স্যার। এবার আসেন আমরা 4 নাম্বার অঙ্কে যাব। হ্যাঁ, 4 নাম্বার অঙ্ক 2012 সাল পার্ট বি এর প্রশ্নটা একটু ট্রিকি, অতএব প্রশ্নটা আমরা একটু ভালো করে খেয়াল করি। এই অঙ্কটা আমি আপনাদের করে দিব। এটা কিন্তু 3 নাম্বার কিন্তু আপনাদের বাসার কাজ, ঠিক আছে? আর আপনারা বাসার কাজ কে কে জমা দিবেন না জমা দিবেন আমি একটু পরে বলবো। যারা যারা জমা দেন নাই আগামী ক্লাসে আমি এটা চেক করে তবে ক্লাসে জয়েন করাবো। কথা কি বুঝতে পারছো? অথবা ক্লাসে জয়েন করে তবে আমি ক্লাস থেকে কি করব? রিমুভ করে দেব চেক করার পরে। আমার কথা কি বুঝতে পারছি আমি? জি স্যার। স্যার আজকের ক্লাসটা মানে আজকের হোমওয়ার্ক গুলো কোথায় সাবমিট করব ঠিক ওইটা পাইনি, পোস্টের কারণে আর কি সাবমিট আচ্ছা করিনি। ঠিক আছে, ওকে, আমি হয়তো ভুলে দেই নাই, আমি দিয়ে দিব। হ্যাঁ ম্যাডাম, আজকের ক্লাসেরটা আমি দিয়ে দিব। হ্যাঁ, যেটা গেছে সেটা গেছেই। ওটা আমি ওই যে ছিল না তো, ঝড় বৃষ্টি হয়েছিল এর জন্য আর কি ক্লাসে করার পর রেকর্ডও দিতে দেরি হয়েছে। তো যাই হোক, আমি আজকে ক্লাসেরটা দিয়ে দিব। হ্যাঁ, আমি গ্রুপে আবার পোস্ট দিয়ে দেব, সমস্যা নাই। আসি 4 নাম্বার প্রশ্নটা।
চার প্রশ্ন বলছে হাসিব কর্পোরেশন বিজ্ঞান সেলিং গুডস অন দ্য বেসিস অফ ইনস্টলমেন্ট ইন 2012 ডিউরিং দ্য ইয়ার দে হ্যাড ইনস্টলমেন্ট সেলস 1,50,00,000 টাকা। তখন তো এই 1,50,00,000 টাকা বিক্রি করছে কি কিস্তিতে নাকি বাকিতে? কিস্তিতে। 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 ক্যাশ কালেকশন দেনাদার কাছ থেকে কালেক্ট করছিস 54 লাখ টাকা এন্ড কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস 1,05,00,000। তাহলে যেটা বিক্রি করছি 1.5 কোটি সেটা ক্রয় মূল্য কত টাকা? 1 কোটি কত 5 লাখ। তাহলে বলতে পারবেন গ্রস প্রফিট কত হবে? 45 লক্ষ টাকা। 35 লাখ। তাহলে বলেন তো গ্রস প্রফিট রেটটা কত হবে? কিভাবে বের করব? মুখে বললে হবে। হ্যাঁ, এত ভাগ এত ইনটু এত। স্যার 45 লক্ষ ভাগ 1,50,00,000 ইনটু 100। এই সবাই কি কথা বুঝতে পারছেন ওর কথা? হ্যালো, ওকে। এবার আসেন, আমরা বলছে পাস দ্য এন্ট্রিজ কি কি জাবেদা করতে হবে। এখানে সুন্দর করে লেখা আছে, এখানে যে কয়টা জাবেদা করতে বলছে আমরা জাস্ট ওই কয়টা জাবেদা করব, এর কমও করব না বেশি করব না। প্রথমটা দেখেন লেখা আছে টু রেকর্ড, প্রথম লেখা আছে ইনস্টলমেন্ট সেলস। এই যে আমরা যে কিস্তিতে বিক্রি করছি, কিস্তিতে বিক্রয় জাবেদা দেব 1,50,00,000 টাকার জন্য জাবেদা। বলেন কিস্তিতে বিক্রয় জাবেদা কি? স্যার ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট। ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট। দেখেন তো আপনারা সবাই 4 নাম্বার এক্সারসাইজটা সলিউশন পিডিএফ এ কি দেখতেছেন কিনা? দেখতেছেন সবাই 4 নাম্বারটা? এই যে ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট 1,50,00,000 টাকা। এবার 2 নাম্বারটা বলা আছে কি ক্যাশ কালেকশন। 3 নাম্বার হচ্ছে কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস। তাহলে আমরা নরমালি এইটা 2 নাম্বারে দেই আর ক্যাশ কালেকশনটা কি 3 নাম্বারে দেই, ঠিক না ম্যাডামরা? জি স্যার। অতএব এখানে আমরা সিরিয়ালটা মেইনটেইন করি, কোনো সমস্যা আগে পরে কোনো সমস্যা নাই, মানে যাবেদা যা বলছে এটা দিলেই হলো। হ্যাঁ, তবে সিরিয়াল মেইনটেইন না করে আমরা আমাদের সিরিয়ালটা মেইনটেইন। তাহলে কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস অর্থাৎ কস্ট কত টাকা? 1,05,00,000 টাকা। এর জন্য আমরা যাবেদা কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস ডেবিট ইনভেন্টরি ক্রেডিট 1,05,00,000। অথবা আপনি যদি কন না আমি স্যার সিরিয়ালই দিব, তাহলে সিরিয়াল যদি দেন তাহলে আমাদের 2 নাম্বার হচ্ছে ক্যাশ কালেকশন। বলতো ক্যাশ কালেকশনে যাবে দেখি, মানে দেনাদার কাছ থেকে কালেক্ট করা যাবে দেখি স্যার ক্যাশ ডেবিট, ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। কত টাকা? স্যার 54 লক্ষ টাকা। 54 লক্ষ টাকা। তাহলে এটা আপনি 2 নাম্বার দিতে পারেন, অথবা যদি সিরিয়াল মেইনটেইন তাহলে মেইনটেইন করলেন। তাহলে আমরা যেহেতু এখানে করছি এখানে সিরিয়াল মেইনটেইন, তাহলে 1 নাম্বার যাবেদা, এটা হলো 2 নাম্বার যাবেদা করতে বলছে, আমরা যাব 2 নাম্বার যাবেদা আর 3 নাম্বারটা করতে বলছে। ওকে, তাহলে এখন আসি আমরা 4 নাম্বার জাবেদা কি করতাম। 4 নাম্বার জাবেদা করতাম 1 এবং 2 নাম্বার জাবেদা কি বন্ধ করার জাবেদা, ঠিক আছে না ম্যাডাম? হ্যাঁ, জি স্যার। এটাই আমাদের বলছে এই যে ডিফার্ড গ্রস প্রফিট অর্থাৎ বিলম্বিত গ্রস প্রফিট। এক কথায় 1 এবং 2 নাম্বার জাবেদা বন্ধ করব। তাহলে 1 নাম্বার জাবেদা ইনস্টলমেন্ট সেলস হলো ক্রেডিট, আর 4 নাম্বার জাবেদা ইনস্টলমেন্ট সেলস ডেবিট করে ফেলাইছি সম পরিমাণ টাকা দ্বারা। 2 নাম্বার জাবেদা মানে 2 নাম্বার মানে কি 3 নাম্বার জাবেদা এই অঙ্কের জন্য কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস হলো ডেবিট আর ক্রেডিট করে ফেলাইছি 1,05,00,000। এই দুইটার পার্থক্য হচ্ছে 45 লক্ষ টাকা। এর নাম হচ্ছে কি ডিফার্ড গ্রস প্রফিট। 45 লক্ষ টাকা ডিফার্ড গ্রস প্রফিট। এটা কি আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এটার নাম কি ডিফার্ড? হ্যাঁ, ডিফার্ড মানে বিলম্বিত মোট লাভ। আর ওই বিএফ দ্বারা স্যার ব্যালেন্সিং ফিগার বোঝায়, তাই না? হ্যাঁ, বিএফ মানে ব্যালেন্সিং ফিগার। এই 1,50,00,000 এবং 1,05,00,000 এই দুইটার পার্থক্য 45 লাখ, ঠিক আছে ম্যাডাম? জি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের প্রথম 4টা জাবেদা শেষ হলো। এরপরে আমরা জাবেদাটা করি। এখানে যে ডিফার্ড গ্রস প্রফিট আছে ওটা আমরা কি করি, এই গ্রস প্রফিটটা কি বন্ধ করার একটা জাবেদা দিই নাকি? তাহলে আমরা এখানে আমাদের প্রশ্নে বলছে এন্ড গ্রস প্রফিট রিকগনাইজ ইউজিং দা ইনস্টলমেন্ট সেলস মেথড। তাহলে গ্রস প্রফিট রিকগনাইজ বলতে আমাদের গ্রস প্রফিটের জন্য দুইটা জাবেদা দেই, ওই দুইটা জাবেদা দিব। প্রথমটা আমাদের লাভ কত সালে জানি এটা কত কত এটা জানি আমাদের গ্রস প্রফিট জানি কত বের করছিলাম আমরা। প্রফিটটা আমি নিচে দেখাই দিছি, একটু দেখাই। সেলস আমাদের কত ছিল, রেটটা জানি কত বের করলাম আমরা। রেট কি আমরা বের করছি? ওটা তো স্যার ক্যালকুলেশন করি নাই। আচ্ছা, রেটটা একটু বের করেন। 45 লাখ ডিভাইডে কত জানি?
45 লাখ ভাগ 1,50,000 কত হয়? স্যার 30%। 30% না? জি ওকে, এটা আমাদের কি গ্রস প্রফিট না? 1 2 3 4 5 6। ওকে, তাহলে এখানে আমাদের এই টাকাটা আমাদের কোনটা আসলো? রিয়ালাইজ গ্রস প্রফিট অন ইনস্টলমেন্ট সেলস ডেবিট রিয়ালাইজ গ্রস প্রফিট অফ ইনস্টলমেন্ট সেলস গেট। এই জাবেদাটা আমরা কোথায় থেকে আনতাম একটু বলেন যদি কেউ? এই জাবেদা আমরা কোন টাকাটা দিতাম বলতে পারবেন? লাভের টাকা, গ্রস লাভের, প্রফিট। এটা কি ওই যে টাকা আমরা আদায় করতাম ওইটা? এখন বলেন তো দেখি আমরা আদায় করছি কত টাকা? বলেন কত টাকা আদায় করছি আমাদের কাছ থেকে? 54 লাখ টাকা নাকি? এই 54 লাখের ওই যে গ্রস প্রফিট জি কত পার্সেন্ট বলেন দেখি? 30%। তাহলে 54 লাখ টাকার 30% দেখেন এই 16,20,000 এবং 16 লক্ষ কত? 20,000। ওকে ম্যাডামরা? জি স্যার। ওকে, আর সর্বশেষ এই রিয়ালাইজ গ্রস প্রফিটকে বন্ধ করা, রিয়ালাইজ গ্রস প্রফিট ডেবিট ইনকাম সামারি ক্রেডিট। বোঝা গেছে ম্যাডামরা? জি স্যার। ওকে স্যার, তাহলে আমাদের জি, স্যার। এটা পার্ট বি এর জন্য ছিল। পার্ট বি অঙ্ক ক্লিয়ার। 5 নম্বর অঙ্ক কি আপনাদের হয়েছে? না স্যার, শুধুমাত্র না, এক ওকে। দুই হয়েছিল, আর 5 কোনো নাম্বারটা অঙ্ক এখন করে দিতেছি, 5 আমি করে দিতেছি, এরপর আমি 6 করাবো। এই 6 হুবহু অঙ্ক হচ্ছে 7 নাম্বার, 7 নাম্বার আপনাদের বাসায় কাজ থাকবে। ওকে ম্যাডামরা? তারপরে আমরা নেক্সট ক্লাসে তারপরে চ্যাপ্টারে চলে যাব। আমরা 5 নাম্বার অঙ্কে যাই। 5 নাম্বার অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, আর এখানে নতুন একটা আইটেম আছে। হ্যাঁ, রিপ্রসেসিভ, এটা আমাদের একটু ভালো করে সবাইকে খেয়াল করতে হবে। তো প্রশ্নটা কি বলা আছে একটু ভালো করে খেয়াল করি। বলা আছে যে এক্স লিমিটেড সোল্ড অন ইকুইপমেন্ট টু ওয়াই লিমিটেড ফর টাকা হচ্ছে 25,000 টাকা। অর্থাৎ এক্স লিমিটেড একটা ইকুইপমেন্ট বিক্রি করছে ওয়াই লিমিটেড কাছে 25,000 টাকা জানুয়ারি 2010। টাইম রিকোয়ার্ড এ ডাউন পেমেন্ট অফ টাকা হচ্ছে 5,000 টাকা। বুঝছে, যখন ক্রয় করছে তখন একটা ডাউন পেমেন্ট দিচ্ছে। ডাউন পেমেন্ট কথা কি জানো? মনে করো তুমি কিস্তিতে বিক্রি করছো 1 লাখ টাকা, ওই কিস্তি ক্রয় করছে 1 লাখ টাকা। ক্রয় করার সময় তুমি নগদ যে টাকাটা দিলা ওই টাকাটাকে বলা হবে কি? ডাউন পেমেন্ট। তাহলে আমি বাকিতে কত, আমি বিক্রি করছি কত টাকা বলো দেখি? ক্রয় করছি কত টাকা? 25। এর মধ্যে আমি নগদ টাকা দিয়ে দিছি কত? ডাউন পেমেন্ট দিছি কত? 5,000। 5,000 টাকা। তাহলে এখন কি আমার বাকিতে বিক্রয় কি 25,000 নাকি 20,000 টাকা বলো দেখি? 20,000। ঠিক আছে, হ্যাঁ, দেনাদার কিন্তু আমার কাছে পায় কিন্তু 25,000, পায় কত? 20,000 টাকা। তাহলে ডাউন পেমেন্ট মানে কি? ক্রয় করার সময় যে টাকাটা তাৎক্ষণিকভাবে দেওয়া হয় তাকে বলা হয় কি? ডাউন পেমেন্ট। এন্ড বলছে 2,000 টাকা এট দ্য এন্ড অফ দ্য ইচ মান্থ, প্রত্যেক মাসের শেষে স্টার্টিং অন জানুয়ারি 31, 2010। বলছে যে প্রত্যেক মাসের শেষে 2,000 করে কি করবে? পেমেন্ট করবে। এটা শুরু হবে জানুয়ারি 31, 2010 সাল থেকে। ঠিক আছে, বলছে দ্য ইকুইপমেন্ট কস্ট টাকা কত? 15,000 টাকা। মানে এই ইকুইপমেন্টের ক্রয় মূল্য ছিল 15,000, যেটা কিনা বিক্রি করছে কত টাকা বলেন তো দেখি? 25,000। 25,000। বলছে ওয়াই লিমিটেড পেড 4 ইনস্টলমেন্ট এন্ড দেন ওয়ার আনএবল টু পে দ্য রেস্ট অ্যামাউন্ট। বলছে ওয়াই লিমিটেড 4টাই কিস্তি দিছে, এন্ড বাদ বাকি যে টাকাগুলো আছে এই টাকা সে প্রদান করতে কি হয়েছে? ব্যর্থ হয়েছে। বলছে ওয়ার আনএবল টু পে দ্য রেস্ট অ্যামাউন্ট, বাদ বাকি টাকা সে প্রদান করতে কি হয়েছে? ব্যর্থ হয়েছে। কে ব্যর্থ হয়েছে? ওয়াই লিমিটেড। এখন বলেন তো দেখি প্রতি মাসে তারা কিস্তি কত করে দিছিল? 5,000 নাকি 2,000? 2,000 টাকা। এই 2,000 কিস্তি কয়বার দিছে? 4বার। 4বার। তাহলে 4বারে কত টাকা দিছে মোট? 8,000। 8,000। 8,000 টাকা। আর বাকি তো বিক্রয় ছিল 20,000, রাইট? বাকি তো বিক্রয় ছিল 20,000। 20,000 মধ্যে পরিশোধ করছে কত? 12,000 টাকা। তাহলে পরিশোধ করা পায় নাই কত টাকা? 8,000। 12,000। 8,000 টাকা। ঠিক আছে, এই 8,000 টাকার জন্য বলছে সাবসিকুয়েন্ট এক্স লিমিটেড রিপ্রসেসিভ দ্য ইকুইপমেন্ট হুইচ ফেয়ার ভ্যালু ওয়াজ টাকা কত? 8,000 টাকা। এন্ড এই রিপ্রসেসিভ কথাটা মানে হচ্ছে
একটা পণ্য বিক্রি করে ফেলাইছি, সেটা আমার পুনরায় কি করা, ক্রয় করা, মানে পুনরায় পূর্ণ দখল নেওয়া। মানে আমি যারা বিক্রি করে ফেলাইছি, বিক্রয়কৃত পণ্যটা পুনরায় কি করা, ক্রয় করা। মনে করো আমি একটা জিনিস মোহনারে দেবো, মোহনার কাছে বিক্রি করছি, এখন মোহনার টাকাটা দিয়ে পারতেছে না আমাকে, তখন মনে করো মোহনার কাছে ওই যে জিনিসটা আছে, ওই জিনিসের মূল্য হলো 10,000 টাকা। এখন আমি মাইন্ড কেসি ফেলাইছি যে 10,000 জিনিস তুমি আমার যদি 5,000 টাকা দাও আমি নিবো, তাছাড়া নিবো না। তাহলে মোহনা কি ওর কাছে যে টাকা নেই, বাধ্য হয়ে আমার কাছে টাকাটা কি দিবে, ওর কাছে পণ্যটা আমার কি বাধ্য হয়ে দিবে। এই যে আমি যে ওর কাছে বিক্রি করে আছি, পুনরায় যে আমি ওর কাছে টাকা পণ্যটা আবার কিনলাম, একেই বলা হয় কি, রিপ্রসেসিভ। রিপ্রসেসিভ কথাটা কি বুঝতে পারছো? মানে বিক্রয়কৃত জি স্যার। পণ্য যদি পুনরায় আবার কি করা হয়, ক্রয় করা হয়, সেটাকে বলা হয় কি, রিপ্রসেসিভ। ওকে, প্রশ্ন বলছে মানে হচ্ছে আমি বিক্রি করে আমি আবার হচ্ছে কিনবো পরে, এরকম? হ্যাঁ, তুমি বিক্রি করছো, বিক্রি করার ফলে তুমি পাওনাদার কাছে টাকা আদায় করতে গিয়ে পাওনাদার টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়েছে, তখন সেক্ষেত্রে ওই মূল্যটা যা ছিল ন্যায্য মূল্যতে তুমি কম মূল্যে কিনে নিবা, কারণ তখন তো তোমার কাছে টাকা পাও, তো তোমার টাকা প্রদান করতে ব্যর্থ হয়েছে, তুমি যা বলবে ওটাই দিবে। ওই যে বিক্রি করার পরে যে তুমি আবার যে পুনরায় কিনবা, ওই কিনা কি বলা হবে কি, রিপ্রসেসিভ। ঠিক আছে ম্যাডাম? জি স্যার। ওকে, বলছে give the journal entries for the above event in the books of কি এক্স লিমিটেড। এক্স লিমিটেড বইতে আমাদের জাবেদা করতে বলছে। তো জাবেদা করার জন্য প্রথমে আমাদের গ্রস প্রফিট রেট লাগে। তাহলে আমাদের গ্রস প্রফিটটা বের করি। আমাদের সেল ছিল 25,000 টাকা, যে ক্রয় মূল্য ছিল কত বলো দেখি, 15,000 টাকা। তাহলে লাভ কত হয়েছে বলেন তো দেখি একটু। 10,000 টাকা। 10,000। তাহলে গ্রস প্রফিট রেশিও কি, উপরে গ্রস নিচে নিট সেল, 10,000 নিট সেল কতটা, 25 × 100। তাহলে 10,000 ভাগ 25 × 100 সমান কত পার্সেন্ট, 40%। তাহলে গ্রস প্রফিট রেটটা কি আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। স্যার গ্রস প্রফিট একটু আরেকবার বলেন তো। গ্রস প্রফিট ম্যাডাম, বিক্রয় করছি 25,000 টাকা, ক্রয় মূল্য ছিল কত, 15,000 টাকা। তাহলে 15,000 জিনিস আমি 25,000 টাকা বিক্রি করছি, লাভ হয়েছে 10,000 টাকা। তাহলে গ্রস প্রফিট রেট বের করে সূত্র কি, উপরে গ্রস প্রফিট নিচে নিট সেলস × 100। তাহলে গ্রস প্রফিট 15, নিট সেল 25 × 100 সমান 40%। ওকে ম্যাডাম? জি স্যার। ওকে, এবার 5 নম্বর অঙ্কে এবার আসি। যেহেতু এটা কিস্তিতে বিক্রি করছি, কিছু ডাউন পেমেন্ট দিছি, এর জন্য কি আমাদের জাবেদার কি একটু চেঞ্জ করব। দেখেন, প্রথম সবাই কি সলিউশন পিডিএফ কি দেখতেছেন? জি স্যার। ওকে, এবার আসুন। বিক্রি করছি 25, ডাউন পেমেন্ট দিছি কত বলেন? 5,000। তাহলে দেনাদার কত? 5,000। দেনাদার কত? 20,000। গুড, এইটার জন্য দাম দিয়েছি। ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল 20,000 টাকা। কেমনে আপনারা বুঝছেন? ডাউন পেমেন্টের জন্য কি লিখছি, ক্যাশ, কারণ ডাউন পেমেন্ট মানে কি নগদ টাকা দেওয়া হয় 5,000 টাকা, আর ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট 25,000 টাকা। নরমালি যাও কিন্তু লিখতাম ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট, কিন্তু এখানে যেহেতু ডাউন পেমেন্ট দিছি এজন্য ডাউন পেমেন্ট টাকাটা চলে আসছে। প্রথম জায়গাটা কি ক্লিয়ার? জি স্যার। ওকে, এরপর আসেন, এই ডাউন পেমেন্ট দেওয়ার পর আমাদের পোস্টে বলা ছিল যে 2,000 করে কিস্তি দিছি। টোটাল কয়টা কিস্তি দিছি বলেন তো দেখি একটু? 4টা। তাহলে প্রতি কিস্তি কিন্তু 2,000 করে, তাহলে 4টা কিস্তি দিচ্ছি, এই 4টা কিস্তির জন্য 4টা জাবেদা দিব সেম টাকা। তাহলে লেখা হয়েছে, সরি কিস্তি দিছে আমরা আদায় করছি। তাহলে প্রতি মাসের শেষে কিন্তু, তাহলে জানুয়ারি মাসের শেষ হচ্ছে জানুয়ারি কত, 31। ক্যাশ ডেবিট, ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 2,000 টাকা 2,000 টাকা। জানুয়ারি পরে হচ্ছে ফেব্রুয়ারি হচ্ছে 28 তারিখ, এখানেও সেম জাবেদা, ক্যাশ ডেবিট, ইনস্টলমেন্ট ক্রেডিট 2,000 টাকা 2,000। ফেব্রুয়ারি পরবর্তী তারিখ হচ্ছে মার্চ হচ্ছে 31 তারিখ, এর জন্য ক্যাশ আর ইনস্টলমেন্ট কি অ্যাকাউন্ট রিসিভেবল 2,000 2,000। মার্চের পরবর্তী হচ্ছে এপ্রিল কত, 30 মার্চ, এই জন্য ক্যাশ ডেবিট, ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল 2,000 2,000। এই যে 4টা জাবেদা দিলাম, এই 4টা জাবেদার মধ্যে আপনার কোনো সমস্যা আছে? কেন ডেট গুলি চেঞ্জ হইলো? বলেন তো, যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এগুলো কেন দিলাম? 4 মাসের 4টা কিস্তি। হ্যাঁ, এখানে প্রশ্ন বলছে প্রত্যেক মাসে কি, এই যে বলছে ইন্ট অফ ইচ মান্থ। হ্যাঁ, প্রত্যেক মাসে কি শেষে, স্টার্টিং হচ্ছে জানুয়ারি 31। তাহলে জানুয়ারি 1 তারিখ থেকে শুরু হয়েছে প্রতি মাসে, তাহলে জানুয়ারি পরে কি ফেব্রুয়ারি পরে মার্চ, মার্চের পরে কি এপ্রিল। তাহলে যে 4টা জাবেদা দিচ্ছি, এর মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে ম্যাডাম? না, একটু প্রশ্ন থাকলে আমাকে একটু করেন, এরপর আমরা আগাবো। প্রশ্ন নেই স্যার। প্রশ্ন নেই, গুড। তাহলে এই পর্যন্ত আমাদের কাজ শেষ। এরপর আমরা কষ্টের জন্য দিতাম, তারপর লাভ লসের জন্য দিতাম, এন্ড ওইটা দিতে হলো যদি আমাদের কষ্টের মধ্যে রিপ্রসেসিভ না থাকতো।
কিন্তু আমাদের পাশে তো রিপ্রসেসিভ আছে। রিপ্রসেসিভ মানে কি, ব্যবসা প্রতিষ্ঠান কি বন্ধ করে ফেলাইছে নাকি ব্যবসা আবার নতুন করে শুরু করছে, বলেন তো দেখি। আবার নতুন করে শুরু করেছে। এই জন্য যেহেতু আবার নতুন করে শুরু করছে, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে নাই, অতএব শেষে জাবেদাগুলি দেওয়ার দরকার। ওই যে আমরা যে বন্ধ করা জাবেদা দিতাম না, ওই বন্ধ করা জাবেদা এখন কি বাদ। এন্ড রিপ্রসেসিভের জন্য জাবেদা হচ্ছে এই শখটা আমি এখানে দিয়ে রাখছি। হ্যাঁ, এইটা জাবেদা হবে। এই জাবেদা সবসময় কি ফিক্সড। কি জাবেদা ভালো করে খেয়াল করেন। লেখা আছে রিপ্রসেসিভ মার্চেন্ডাইজ ডেবিট, এটা অলওয়েজ ডেবিট হবে কোন টাকা, ফেয়ার ভ্যালু টাকা। আমাদের প্রশ্নে যে ফেয়ার ভ্যালু টাকা দিবে। ডিফার্ড গ্রস প্রফিট, এই টাকাটা, এই ডিফার্ড গ্রস প্রফিট সবসময় ডেবিট হবে। টাকাটা বের করবে কি, ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল ইনটু কি প্রফিট রেট। ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল সবসময় ক্রেডিট হবে। আর গেইন অন রিপ্রসেসন, এইটা যদি লাভ হয় তাহলে গেইনটা ক্রেডিট হবে, যদি লস হয় তাহলে লসটা কি হবে। আমার কথা কি বুঝতে পারছি আমি? জি স্যার। আমি আবার বলতেছি, রিপ্রসেসিভ মার্চেন্ডাইজ ডেবিট হবে ফেয়ার ভ্যালু টাকা। ডিফার্ড গ্রস প্রফিট ডেবিট হবে ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল ইনটু প্রফিট রেট। ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল সবসময় ক্রেডিট হবে। আর দুই পাশে পার্থক্য দেখবো, লাভ হয়েছে আর লস হয়েছে। লাভ লস কিন্তু বুঝবো, যদি ক্রেডিট পাশে কম পড়ে তাহলে লাভ, যদি ডেবিট পাশে কম পড়ে তাহলে কি লস। ক্রেডিট পাশে কম পড়ে মানে লাভ হয়েছে, লিখবো কি গেইন অন রিপোজিশন। আর যদি ডেবিট পাশে কমে তাহলে কি গেইনের পরিমাণ কি লিখবো, লস। আর সেটা কি ডেবিট হবে না ক্রেডিট হবে? ডেবিট হবে। ডেবিট হবে। তাহলে আমাদের এই প্রশ্নে ফেয়ার ভ্যালু টাকা কত ছিল, 8000 টাকা। আমরা এখানে জাবেদা লিখছি রিপ্রসেসিভ মার্চেন্ডাইজ 8000 টাকা। ওকে ম্যাডামরা? জি স্যার। এবার দেখেন, আমরা 20,000 বিক্রি করছি, ডাউন পেমেন্ট দিচ্ছি 5,000, তাহলে আমাদের দেনাদার ছিল কত, 20,000। এই 20,000 মধ্যে 4 কিস্তিতে দিয়ে ফেলাইছি কত, 8,000 টাকা। তাহলে দেনাদার কাছে আরো কত টাকা পাই বলেন দেখি? 12,000। তাহলে লিখছি যে ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল কত টাকা, 12,000 টাকা। 8,000 এবং 12,000 দুইটা ক্লিয়ার সবাই? জি স্যার। আমি আবার বলবো 12,000 টাকাটা, না বুঝতে পারছেন? বুঝছি স্যার। 8,000 টাকাটা নিয়ে একটু কনফিউজড। ওকে, 8,000 টাকা এই দেখেন ম্যাডাম, সাবসিকুয়েন্ট এক্স লিমিটেড রিপ্রসেসিভ দ্য ইকুইপমেন্ট হুইচ এ ফেয়ার ভ্যালু অফ টাকা হচ্ছে কত, 8,000 টাকা। ফেয়ার ভ্যালু টাকাটা প্রশ্নে দিয়ে আছে। হ্যাঁ ম্যাডাম? জি। ওকে, এবার আসেন আমাদের ডিফার্ড গ্রস প্রফিট, এটা সূত্র কি, ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট ইনটু প্রফিট রেট। তাহলে ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট ছিল 12,000 আর প্রফিট রেট আমরা শুরুতেই বের করছি কত পার্সেন্ট, 40%, 4,000 কত, 800। এখন আমরা দেব ডেবিট এবং ক্রেডিট পাশ, এই দুটো যোগ করে দেখি 12,800 টাকা, ক্রেডিট পাশ হলো 12,000। তাহলে ক্রেডিট পাশে কম পড়ছে, এজন্য কি লিখছি, গেইন অন রিপ্রসেসিভ ব্যালেন্সিং ফিগার 800 টাকা। আর ডেবিট পাশে কম পড়লে আমরা কি লিখতাম, লস লিখতাম। ওকে ম্যাডামরা, শেষে যাবে তাহলে কি আমরা ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার। আর কোনো প্রশ্ন আছে শেষে যাবে এটাই? স্যার এইখানে হচ্ছে ক্রেডিট পাশে হচ্ছে ডেবিট পাশে যদি কম পড়ে তাহলে গেইন হচ্ছে ক্রেডিট করব, এরকম কিছু বলছে না? বোকা, ডেবিট পাশে কম পড়লে হচ্ছে লস হবে, আর ক্রেডিট পাশে কম পড়লে হচ্ছে লাভ হবে। ঠিক আছে, এই অঙ্কে আমাদের ক্রেডিট পাশে কম পড়ছে। দেখো এই যে ডেবিট, এই দুটো যোগ করে কত হয়, 12,800 টাকা। আর ক্রেডিট পাশে কি আছে, মাত্র 12,000 টাকা। তাহলে কত টাকা কম আছে, 800 টাকা। এই জন্য এই 800 টাকা নাম হচ্ছে কি, গেইন। ওকে, হ্যাঁ বুঝতে পারছি। আর ডেবিট পাশে যদি কম পড়ে তাহলে কি, গেইনের পূর্বে কি লাগতাম, লস, এবং সেটা কি হইতো, ডেবিট হইতো। ওকে ওকে, এখন আমরা চলে যাব আমাদের 6 নাম্বার প্রশ্ন, এটা আমাদের লাস্ট ওয়ান। 6 এর পরে 7 আপনারা বাসা থেকে করে নেবেন। প্রশ্ন বলছে যে ইনস্টলমেন্ট সেলস ডিউরিং 2006 5 লাখ টাকা। এই 5 লাখ টাকার কস্ট অফ গুডস সোল্ড মানে ক্রয় মূল্য ছিল 3,50,000। তাহলে বলতো লাভ কয় টাকা? স্যার 1,50,000। 1,50,000। তাহলে গ্রস প্রফিট রেট কি, 1,50,000 ভাগ কত, 3,50,000 নাকি 5 লাখ? 5 লাখ ইনটু ইনটু 100। গুড। এবার ক্যাশ কালেকশন ফ্রম কাস্টমার, কাস্টমার কাছ থেকে কালেক্ট করছি, এই 5 লক্ষ টাকার মধ্যে কালেক্ট করছি 1,80,000 টাকা। এরপরে বলছে আনপেড ব্যালেন্স অফ মার্চেন্ডাইজ রিপ্রসেসিভ, মানে যত টাকা আদায় করা পায় নাই ওইটা আনপেড ব্যালেন্স
মানে যেটা আদায় করা পায় নাই সেইটার টাকা হলো রিপ্রসেসিভ মার্চেন্ডাইজের টাকা ছিল কত 24,000 টাকা। এস্টিমেটেড ভ্যালু অফ মার্চেন্ডাইজ রিপ্রসেসিভ 11,000 কত 200 টাকা। অর্থাৎ যেটা আনপেড ছিল, আনপেড এর ব্যালেন্স হলো 24, এই 24,000 টাকা মূল্য নির্ধারণ করছো যে 11,200 টাকা। কারণ তুমি ব্যাংকে চেয়ে পড়ে গেছো, আরে যা দিবে ও তাই ঠিক তাই দিব। মানে 24,000 টাকা জিনিস তুমি 11,200 টাকা দাম নিয়ে তুমি ওর কাছ থেকে কি কিনছো, তাহলে বাদ বাকি টাকা তুমি ওর কাছ থেকে কি করছো, লাভ করছো। কেনার ক্ষেত্রে যদি লাভ করা হয় তাহলে বিক্রয় ক্ষেত্রে যদি প্রতিযোগিতা যদি সমান হয় তাহলে মনে করো 100 টাকা জিনিস তুমি 90 টাকা বিক্রি করছো, আরেকজন 100 টাকা জিনিস 100 টাকা বিক্রি করছে। এখন ও যদি 100 টাকার জিনিস 110 টাকা বিক্রি করে, তুমি 100 টাকা 110 টাকা বিক্রি করবা, তাহলে তোমার লাভটা কি হবে, ডাবল হবে, কারণ তুমি কেনার সময় 10 টাকা লাভ করছো। তাহলে অতএব কাজ হলো ব্যবসা যারা করে তারা যদি কেনার ক্ষেত্রে লাভ করে আর বিক্রি করার ক্ষেত্রে যদি প্রতিযোগী যে আছে তার সমান যদি বিক্রি করে বা তার থেকে যদি কমে বিক্রি করে, তারপর তার কি হবে, লাভ হবে, কারণ সে কেনার সময় কি করছে, লাভ করে ফেলাইছে। কারণ আমার প্রতিযোগীদের সে কিনছে 100 টাকা আর আমি কিনছি 90 টাকা, তাহলে আমি 10 টাকায় কিন্তু কেনার সময় কি করছে, লাভ করে রাখছে। তো যাই হোক, এখানে আমাদের যেটা আনপেড ব্যালেন্স ছিল তার মূল্য ছিল 24, এই 24,000 জিনিস ও দাম ধরছে যে না আমি তোরে 24,000 দিলাম, তোরে দিব 11,200 টাকা দিন। এস্টিমেট ভ্যালু এস্টিমেট করছে যে 11,000 টাকা জিনিস আছে, আসলে আছে কত 24,000 টাকা। তাহলে 11,200 টাকা, যেহেতু এখানে রিপ্রসেসিভ আছে তার মানে ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু বন্ধ হয় নাই, ব্যবসা প্রতিষ্ঠানে কি আবার পুনরায় কি করছে, চালু করছে। আর আমাদের এখানে জাবেদা দিতে হবে। আমরা আসেন জাবেদাগুলি শুরু করি। তাহলে প্রথমে কিস্তিতে বিক্রি করছি 5 লাখ টাকা, তাহলে 5 লাখ টাকা কিস্তিতে বিক্রি করে জাবেদা কি লিখি একটু বলেন তো দেখি সবাই। ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট ইনস্টলমেন্ট সেলস এই যে ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট আছে, ইনস্টলমেন্ট সেলস 5 লাখ টাকা 5 লাখ টাকা। দুই নম্বরে যাবে দেই কস্টের জন্য, আমাদের এখানে কস্ট ছিল 3,50,000, এই যে কস্টের জন্য যাবে দিয়েছি কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস ডেবিট ইনভেন্টরি ক্রেডিট 3,50,000 3,50,000। তিন নম্বর যাবে দেনাদার কাছে কালেক্ট করে, কালেক্ট আমরা 1,80,000 করছি, ক্যাশ ডেবিট ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল 1,80,000 1,80,000। চার নম্বর যাবে দেই এই প্রথম দুইটাকে বন্ধ করার, তাহলে ইনস্টলমেন্ট সেলস এখানে ক্রেডিট ছিল আর ডেবিট করছি, ইনভেন্টরি কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস ও ডেবিট ছিল আর ক্রেডিট করে ফেলাইছি, আর দুইটার পার্থক্য হচ্ছে গ্রস প্রফিট 1,50,000। ওকে ম্যাডামরা প্রথম চারটা যাবে দেখি ক্লিয়ার আমরা সবাই? জি স্যার। ওকে, এরপর আমাদের গ্রস প্রফিট অফ ইনস্টলমেন্ট সেলস ডেবিট রিয়ালাইজ অন গ্রস প্রফিট ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট, দেনাদার ছিল 1,80,000 গ্রস প্রফিট রেট আমরা বের করছি কত 30%, তাহলে 54,000 টাকা। মানে এইটার পর আরেকটা যাবে দিতাম এই রিয়ালাইজ গ্রস প্রফিট কে বন্ধ করার যাবে দিতাম রিয়ালাইজ গ্রস প্রফিট ডেবিট ইনকাম সামারি ক্রেডিট, ওই জাবেদাটা এই অঙ্কে হবে না। কেন হবে না? কারণ এই অঙ্কে পুনরায় আবার কি করছে, পুরোটা কি করছে, ক্রয় করছে। এই জন্য শেষের জাবেদাটা কি বাদ, ওই জাবেদার পরিবর্তে আমাদের এই রিপ্রসেসিভ এর জাবেদা দিব। যাতে কি রিপ্রসেসিভ মার্চেন্ডাইজ ডেবিট কত টাকা বলা তো দেখি, 24,000 টাকা আনপেড ভ্যালু ছিল, এখানে এস্টিমেট ভ্যালু কত টাকা করছে, মানে ফেয়ার ভ্যালু কত টাকা, এস্টিমেট ভ্যালু আর ফেয়ার ভ্যালু সেম জিনিস, কত টাকা 11,200। তাহলে এখানে আমরা দিচ্ছি রিপ্রসেসিভ মার্চেন্ডাইজ 11,000 কত 200 টাকা। তারপরে ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল আনপেড ব্যালেন্স ছিল 24,000, তাহলে দেনাদার ছিল 24, এই দিন ইনস্টলমেন্ট অ্যাকাউন্টে 24,000 টাকা। এখন ডিফার্ড গ্রস প্রফিট, এই 24,000 টাকা গ্রস প্রফিট রেট হচ্ছে 30%, তাহলে 24,000 টাকার 30% হচ্ছে 7,000 কত 200 টাকা। তাই দেখেন আমাদের রিপ্রসেসিভ মার্চেন্ডাইজ 11,200, ডিফার্ড গ্রস প্রফিট 7,200, আর ক্রেডিট পাশে একটাই আছে ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট কত 24,000। মানে আপনি ডেবিট পাশে যোগ করেন, দেখেন ডেবিট পাশে টাকাটা কম হবে, এই দুইটা যোগ করা হয় 11 আর 7 18,400 টাকা, আর এখানে একটাই আছে 24,000, তাহলে কোন পাশে কম, ডেবিট না ক্রেডিট পাশ? ডেবিট পাস। এই জন্য লেখা আছে লস অন রিপ্রসেশন 5,000 কত 600 টাকা, ব্র্যাকেটে আপনি চাইলে বিএফ লিখতে পারেন। আশা করি বুঝতে পারছেন। তারপর যদি কোনো সমস্যা থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। সমস্যা নেই স্যার। ওকে থ্যাংক ইউ। তাহলে আপনারা এই কত নাম্বার 5 নম্বর অঙ্কে হুবহু অঙ্ক হচ্ছে 7 নাম্বারটা, আপনারা আগামী ক্লাসে 7 নম্বর অঙ্কটা হোমওয়ার্কটা করে আপনারা যার যার অঙ্কটা কি করবেন সুন্দর করে জমা দিবেন। ওকে, তাহলে আজকে ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে, আগামী ক্লাসে আমরা ফরম্যাট 3টা ধরে শেষ করে দিব। ওকে ম্যাডাম, আজকে ক্লাসটা আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন।